গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। শুনছেন নমস্কার কলকাতা 100.1 FM গোল্ডে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। হ্যালো ডক্টর। শরীর নিয়ে তো আমরা প্রত্যেকে চিন্তিত, কিন্তু মনের খবর কতটা রাখি? তাই আজ হ্যালো ডক্টর সেগমেন্টে কথা হবে মন নিয়ে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর জয়শ্রী সৎ চৌধুরী। মেন্টাল হেলথ নিয়ে যা যা প্রশ্ন রয়েছে সেটা জানতে চেয়েছিলাম এবং অনেকেই প্রশ্ন করেছো, সো এখন বরং ওয়েলকাম করে নিই ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু, গুড মর্নিং। গুড মর্নিং। 100.1 FM গোল্ডে আপনাকে জানাই ওয়েলকাম। এবং আজকে আপনার থেকে সাইকোলজি রিলেটেড, মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন বিষয় আজকে আমরা জানবো এবং আমাদের লিসেনার্সরা জানবেন। ডাক্তারবাবু, প্রথমেই আপনার থেকে জানতে চাইবো, সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট এই দুটোর মধ্যে পার্থক্যটা নিয়ে অনেকেই খুব ধোঁয়াশায় থাকেন, এটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি যারা এমবিবিএস পড়াশোনা করে, মানে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যারা এমবিবিএস করে বা তারপরে যারা এমডি বা ডিপ্লোমা ইন সাইকিয়াট্রি করেন, তারা সাইকিয়াট্রিস্ট হিসেবে পরিচিত, মনোচিকিৎসক যাকে বাংলায় বলা হয়। এবং তারা মেইনলি মেডিসিন নিয়ে কাজ করেন। যখন কোনো ক্লায়েন্ট বা পেশেন্ট আসেন তখন তারা ওষুধের মারফত মেইনলি চিকিৎসাটা করেন। আর যারা সাইকোলজিস্ট তারা হচ্ছেন গ্র্যাজুয়েশনের সাইকোলজি, পিএসসিতে, এমএসসিতে এবং এমফিল ক্লিনিক্যাল ইন সাইকোলজি বা পিএইচডি বা ডিপ্লোমা ইন সাইকোলজি যদি করে থাকেন, তাহলে তাদেরকে বলা হয় কনসালটেন্ট সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। বা স্পেশাল বিএড করা যায়, যেমন টিচাররা বিএড করেন, তারা যেমন টিচারি প্রফেশনে যান। সেক্ষেত্রে স্পেশাল বিএড যারা করেন তাদেরকে রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট বলা হয়, যারা মেনলি বাচ্চাদের নিয়ে কাজ করেন। তো এইটাই হচ্ছে মেন তফাৎ, যেখানে সাইকোলজিস্টরা কোনো মেডিসিন দিয়ে কাজ করেন না, রাদার যখন ক্লায়েন্ট বা পেশেন্ট আসেন তাদের সাথে কথা বলে, তাদের অ্যানালিসিস করে, তাদের সমস্যাগুলোকে শোনার পরে তার কিছু সমাধানের চেষ্টা করা বা তাকে সাহায্য করা। তো এই জায়গাগুলো এবং কিছু অ্যাসেসমেন্ট, যেমন কিছু আইকিউ অ্যাসেসমেন্ট, পার্সোনালিটি অ্যাসেসমেন্ট বা এই বিভিন্ন ধরনের যে অ্যাসেসমেন্ট বা রিপোর্ট যেগুলো থাকে, সেগুলো সাইকোলজিস্ট বা রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্টরা করে থাকেন। সেক্ষেত্রে তার মানে মেইনলি আপনারা, তার মানে আপনি মূলত এই রিহ্যাবিলিটেশন বা এই কাউন্সিলিংটা করেন। কাউন্সিলিং বা সাইকোথেরাপি যাকে বলে, কনসালটেন্ট সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা, তারা মেইনলি সাইকোথেরাপি বা কাউন্সিলিং করে থাকেন। বেশ বেশ। তো সেক্ষেত্রে মোটামুটি সাইকোলজিস্টের কাছে যারা যাবে কি কি সমস্যা নিয়ে যেতে পারে, এবং সাইকিয়াট্রিস্টের কাছে যারা যাবে তারা কি কি সমস্যা নিয়ে যাবে? হ্যাঁ, মেইনলি মেডিসিন সবসময় এমার্জেন্সি পারপাসে, ডেফিনেটলি। তো সেক্ষেত্রে যেখানে সমস্যাটা এতটাই বেড়ে গেছে, যেখানে ধরুন একটু অসুখটা গভীরতর, যেমন স্কিজোফ্রেনিয়া বা এই ধরনের এমন কোনো গভীর অসুখ যেখানে হ্যালুসিনেশন বা ডেলিউশন হচ্ছে, বা যেখানে ভালনারেবিলিটি অনেক বেশি, যে সুইসাইডাল অ্যাটেম্প্ট করে নিয়েছেন, বা এরকম বেশ গুরুতর সমস্যা যেখানে এমার্জেন্সি সাপোর্ট লাগবে, ডেফিনেটলি সেখানে সাইকিয়াট্রিস্টরা কিন্তু মেন রোল পালন করেন। তারা মেডিসিনটা দিয়ে থাকেন এবং সেখানে হসপিটালাইজেশন, ইনডোরে অ্যাডমিশন, এই ব্যাপারগুলো থাকে। এবং তারা যখন একটু মেডিসিন খেয়ে একটু ম্যানেজমেন্ট, একটু বেটার জায়গায় আসেন, যেখানে কথা বলার মতন পরিস্থিতি থাকে, তখন কনসালটেন্ট সাইকোলজিস্ট তারা সেখানটা রোল প্লে করেন। এবং শুধু তাই নয়, বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে, বা দৈনন্দিন জীবনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, বা কোনো ডিপ্রেশনে কেউ ভুগছেন, অ্যাংজাইটিতে ভুগছেন, সেক্ষেত্রে যদি মেডিসিন ছাড়া যে থেরাপি বা কাউন্সিলিং পার্টটা, সেইটা কিন্তু সাইকোলজিস্টের কাছে তখন কানেক্টে আসতে বলা হয়। ওকে ওকে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে মেন্টাল হেলথ নিয়ে তো এখন বিভিন্ন সমস্যা হয়, তো মেন্টাল হেলথ কতটা ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জন্য?
ডেফিনেটলি মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট, কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে এখনো সেই সচেতনতা হয়তো আগের থেকে অনেকটা বেড়েছে, কিন্তু সবাই শরীরের অসুখটাকে যে খুব ইম্পর্টেন্স দেন আর কি, সেটা ডেফিনেটলি দেওয়া উচিত। কারণ আমাদের শরীর বাইরে থেকে দেখা যায়, যাকে ধরা ছোঁয়া যায়, ফলে আমাদের একটু সুবিধা হয় বুঝতে, আচ্ছা নাকের অসুখ হলো, হার্টের অসুখ হলো, কি ইনফেকশন হলো, এগুলো। কিন্তু মুশকিল হচ্ছে যে কারোর তো ইমোশনেরও সমস্যা হতে পারে, যেমন কারো খুব রাগ হতে পারে, কারো খুব মন খারাপ হতে পারে, বা খুব মানে টেনশন হতে পারে, বা ধরুন কারোর বুদ্ধি সংক্রান্ত সমস্যা হলো। এবার মুশকিল হচ্ছে বুদ্ধিকে তো দেখা যায় না, বা রাগ দুঃখ অভিমানকে দেখা যায় না, কিন্তু উপলব্ধি করতে হয়। ঠিক যেমন আমাদের এনার্জিকে তো আমরা ধরতে ছুতে পারি না, কিন্তু তার উপলব্ধি আছে। তো আমাদের মনও একটা এনার্জি যা আমাদের পরিচালনা করে, এবং মন খারাপ থাকলে কিন্তু তার প্রভাব শরীরের ওপরে পড়ে। উল্টোটাও তাই, শরীর খারাপ হলেও কিন্তু আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। তো মন এবং শরীর দুটোই তো একে অপরের সঙ্গে যুক্ত একসঙ্গেই রয়েছে। তো সেক্ষেত্রে মন যদি ভালো না থাকে, তার এফেক্ট কিন্তু শরীরের ওপরে পড়ে, এবং কিছু সাইকোসোম্যাটিক ডিজিজ আমরা বলি, যেমন ধরুন পেট খারাপ হওয়া, IBS বলা হয়, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, বারে বারে পটি পাচ্ছে, বা এরকম আরো কিছু সমস্যা থাকে, হেলথ রিলেটেড সমস্যা, যেগুলোর বেশিরভাগ কারণই কিন্তু মন খারাপের বা মনের সমস্যা। কিন্তু সবাই হয়তো ভাবছেন যে এটা শরীরের সমস্যা, কিন্তু টেস্ট করে দেখা যাচ্ছে যে কোনো শরীরের সমস্যাই নয়, কোনো অ্যাসেসমেন্টে কিছু পাওয়া গেল না। অ্যাকচুয়ালি এটা কিন্তু স্ট্রেস রিলেটেড সমস্যা, মানে মনের সমস্যা, সেটা শরীরের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু মন ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এটা বোঝাটা, এই জন্য সচেতনতা খুব দরকার। ওকে, হ্যাঁ, আমরা কথা বলছি আজকে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর জয়শ্রী সৎ চৌধুরীর সঙ্গে। তবে একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেক, 2 মিনিট 50 সেকেন্ডের লখনৌজিতা চক্রবর্তীর একটা গান শুনি। ডাক্তারবাবুকে এক্ষুনি ছাড়ছি না। গানের ওপারে অনেকে মেসেজ করেছেন, মেন্টাল হেলথ নিয়ে প্রচুর প্রশ্ন করেছেন, প্রত্যেকের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ডাক্তারবাবুকে সেই প্রশ্নগুলো করব। সো আপাতত একটা গান। শুনছেন নমস্কার কলকাতা 100.1 FM গোল্ডে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। হ্যালো ডক্টর। হ্যালো ডক্টর সেগমেন্টে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর জয়শ্রী সৎ চৌধুরী, এবং ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন। আমি কোথাও যেতে দিইনি। ডাক্তারবাবু, থ্যাংক ইউ ভেরি মাচ লাইনে থাকার জন্য। এখন আমি আমাদের লিসেনারদের কাছে কিছু প্রশ্ন রাখতে বলেছিলাম, যদি আপনার কাছে কিছু প্রশ্ন থেকে থাকে মেন্টাল হেলথ রিলেটেড। তো অনেক প্রশ্ন এসছে, আমি চেষ্টা করব একসাথে বেশ কিছু প্রশ্ন করার। যেমন মেসেজ এসছে যে ডিপ্রেশনে ভোগেন এবং কি করবেন, এবং বেহালা থেকে শ্যামলেন্দু দত্ত জিজ্ঞাসা করেছেন যে উনি ডিপ্রেশন কিভাবে কাটাবেন। আচ্ছা, এখন একটু বুঝতে হবে যে ডিপ্রেশন কেমন ধরনের হয়েছে। মানে ডিপ্রেশন তো অনেক রকমের, অনেক প্রকারের হয়, যেমন সাইকোটিক ডিপ্রেশন বা নিউরোটিক ডিপ্রেশন, অনেক কিছু, মানে ক্লিনিক্যাল ডিপ্রেশন যাকে আমরা বলি। তো সেটার একটা অ্যাসেসমেন্ট দরকার যে ওনার ডিপ্রেশনটা ঠিক কোন ধরনের। তাছাড়া অনেকের যেমন ন্যাচারাল ব্লু হয়, যে বা পোস্টপার্টাম ডিপ্রেশন হয়, বাচ্চা হওয়ার পরে ডিপ্রেশন হতে পারে, বা গ্রিফ রিয়াকশন, কেউ মারা গেলেন বা এমন কোনো ঘটনা ঘটলো যেটা তার জীবনে একটা স্ট্রেস আর কি, ব্রেকআপ হলো, বা এমন কিছু চাকরি হারালেন বা ফেল করলো কোনো বাচ্চা, তো তারপরও একটা রিয়াকশন হতে পারে। তো ডিপ্রেশনটা অনেক ধরনের হতে পারে। তো আমি যদি পরপর আসি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সিভিয়ারিটি ওয়াইজ, ফার্স্টে তো একটু অ্যাসেসমেন্ট করে নেওয়াটা দরকার যে কার কিরকম ধরনের ডিপ্রেশন। তো যদি আমি দেখি যে একটু সিভিয়ার লেভেলের ডিপ্রেশন হয়েছে, যাতে সুইসাইডাল ইন্টেনশন রয়েছে বা সেলফ হার্ম এরকম একটা কন্ডিশন রয়েছে, তাহলে ডেফিনেটলি কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টর মানে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া দরকার, কিছু মেডিসিনের হেল্প নেওয়াটা খুব দরকার সেক্ষেত্রে। এরপরে যদি আসা যায় যে কিছু অতটাও মডারেট, মাইল্ড টু মডারেট ডিপ্রেশন রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কাউন্সেলিং বা সাইকোথেরাপি, কনসালটেন্ট সাইকোলজিস্টের কাছে গেলে আমরা সেই জায়গাটা হেল্প পেতে পারি।
সেক্ষেত্রে যেটা করা যায় যে সমস্যাটা একটু অ্যানালিসিস করা, যে ডিপ্রেশন তার এমনি এমনি হবে না, নিশ্চয়ই কিছু একটা কারণ রয়েছে। সেই কারণগুলোকে যদি অ্যানালিসিস করে সেটাকে সর্ট আউট করা এবং আস্তে আস্তে প্রবলেম সলভিং কোপিং, যাকে আমরা বলি প্রবলেম ফোকাসড কোপিং, তো সেই কোপিং এর দিকে যদি আমরা তাদেরকে নিয়ে যেতে পারি, যে সর্ট আউট করে সমস্যাটাকে আস্তে আস্তে যদি ঠিক করে নেওয়া যেতে পারে কনফ্লিক্ট গুলো লাইফে, তাহলে অনেকটাই সমস্যাটা কেটে যায়। এটা ছাড়াও যদি হয় যে না তারপরেও হচ্ছে না, তখন আরেকটু আমরা লাইফস্টাইল মডিফিকেশনের দিকে আমরা ভাবতে পারি। যেমন ধরুন আমাদের যদি কিছু ক্লিনিক্যাল যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, সূর্যের আলো থেকেও আমাদের যদি ডেফিসিয়েন্সি থাকে, সিজনাল একটা ডিপ্রেশন আসতে পারে। যেমন এই শীতকালে বা এই বর্ষাকাল নাগাদ আমাদের একটা ন্যাচারাল সূর্যের আলো যদি না পাই, তাহলে আমাদের বডিতে নানা রকমের সমস্যা হতে পারে। বা কিছু ডিজিজের জন্য সেকেন্ডারি ডিপ্রেশন আসতে পারে, সেটা ডায়াবেটিস বা হাইপারটেনশন, এইগুলোর জন্য একটা সেকেন্ডারি ডিপ্রেশন আসতে পারে। সেইগুলো একটু টেক কেয়ার করা। তো লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। আমি কি খাচ্ছি, বা আমি রাত্রে ঘুমাচ্ছি কতটা, সাউন্ড স্লিপ হচ্ছে কিনা, বা মোবাইল স্ক্রিন টাইম কতটা আমি রাখছি। এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট হয়ে যায় সেক্ষেত্রে, যে প্রত্যেককেই কিছু না কিছু এক্সারসাইজ, সেটা যে বয়সেই হোক না কেন, সেটা এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এই ধরনের আমি যদি একটা হেলদি লাইফস্টাইল লিড করি, এবং শুধু তাই নয়, মানে আমি দৈনন্দিন রুটিনটা যদি ঠিকঠাক ফলো করি, মানে যেটা হয় সমস্যা যে আমাদের ডিপ্রেশন বা এই ধরনের সমস্যায় রুটিনটা ডিসরাপ্টেড হয়ে যায়, যে আমি রাত্রে জেগে আছি, সকালে ঘুমাচ্ছি। তো এই যে রুটিনটা চেঞ্জ হয়ে গেল, ফলে কি হয়, বায়োলজিক্যাল ক্লকে একটা প্রবলেম হয়ে যায়। তো আমি যত বায়োলজিক্যাল ক্লকটাকে ঠিক রাখবো, এবং সূর্যের আলো সাথে যদি আমি বায়োলজিক্যাল ক্লকটাকে ঠিক রাখতে পারি, মানে সকালবেলা ঘুম থেকে ওঠা, কাজকর্ম করা, এবং রাত্রেবেলা সূর্যের আলো চলে গেলে রাত্রেবেলা প্রপারলি স্লিপ, যেটা ঘুমানো, এইটা যদি থাকে, তো এই ধরনের কিছু দৈনন্দিন রুটিন যদি আমি ঠিকঠাক করে ফলো করতে পারি, তাহলে অনেকটাই কিন্তু আমি এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবো। এছাড়াও কিছু ক্রিয়েটিভিটি, অ্যাক্টিভিটি, যার যেটা হবিজ, সেই ধরনের, কারো গান ভালো লাগে বা নাচ বা কোনো এইগুলো, বা বেড়াতে যাওয়া, বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা করে থাকি। তো এই সব কিছুই যদি আমরা ঠিকঠাক ভাবে একটু ব্যালেন্স ভাবে করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই এই সমস্যাটা থেকে বেরিয়ে আসা যায়। এবং থিঙ্ক পজিটিভ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে পজিটিভ থিঙ্কিং করা ইটস ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা যেটা চিন্তা করি সেটাই কিন্তু আমাদের ব্রেনের মধ্যে কিছু নিউরাল অ্যাক্টিভিটিকে চ্যানেলাইজ করে, এবং আমি যদি পজিটিভলি থিঙ্ক করি, তাহলে আমার শরীরটাও কিন্তু পজিটিভলি রিয়াক্ট করবে। আর আমি যদি নেগেটিভ থিঙ্কিং করি, তাহলে আমার বডিও কিন্তু নেগেটিভলি রিয়াক্ট করবে। এবং এটা যদি ক্রনিক হতে থাকে, অনেক দিন হতে থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের শরীরে একটা সমস্যা তৈরি হয়। তো থিঙ্ক পজিটিভ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এইটা একটা ভালো মেসেজ দিয়েছেন আপনি, মানে একদম পজিটিভ চিন্তা রাখা খুব দরকার। আমাদের কাছে প্রচুর মেসেজ এসছে, কিন্তু সময় এত সংক্ষিপ্ত যে সব মেসেজ পড়বো সেটা সুযোগ সত্যিই নেই। তবে ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার বিজি শিডিউলের মধ্যে থেকে আপনি আমাদের লিসেনার্সদের জন্য আপনি সময় বের করেছেন, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ টু, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা হলো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর জয়শ্রী সৎ চৌধুরীর সঙ্গে, এবং তার সঙ্গে আজকে কথা বলে আজকে মেন্টাল হেলথ নিয়ে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। সরি যাদের মেসেজ আমি পড়তে পারলাম না। ডাক্তারবাবুকে নিয়ে আমি আবার আসবো, কথা দিচ্ছি। আর আবার আসবো যখন, তখন নিশ্চয়ই এই মেসেজগুলো আবার করবেন, তখন আমি আবার ডাক্তারবাবুর কাছে মেসেজগুলো তুলে ধরবো। আপাতত একটা মন ভালো করা গান থাক শ্রীরাম আর শিল্পা রাওয়ের কণ্ঠে। আর ওই যে গানও কিন্তু ওষুধের মতোই কাজ করে।